10 বছর আগের সেই প্রচণ্ড গরমে ঝলসানো দুপুরটি আজও মালিনীর চোখের সামনে এক অস্পষ্ট অথচ অমর চিত্রের মতো জেগে ওঠে। যেন সময়ের ধুলোয় মাখা এক জ্বলন্ত স্মৃতি যা তার হৃদয়কে আজও নাড়া দেয়। সূর্যের তীব্র তাপ ধুলোময় পগডণ্ডিগুলোর উপর যেন আগুনের নাচ দেখিয়ে ছড়িয়ে পড়ছিল, আর গ্রামের নিস্তব্ধ বাতাসে এক রহস্যময় খামোশি বিরাজ করছিল, যা আজও তার প্রতিটি শ্বাসে অনুরণিত হয়। সেই দুপুরে সঞ্জয় তার পুরনো থলেটা যত্ন করে গুছিয়ে নিচ্ছিল, যেখানে তার ছেঁড়া বইগুলো আর কয়েকটা পুরনো জামাকাপড় ভরা ছিল। মালিনী কোনায় দাঁড়িয়ে নিজের ফোপানিগুলোকে কোনো মতে চেপে রাখছিল, কারণ সে জানত যে আজকের এই বিচ্ছেদই তাদের ভবিষ্যতের একমাত্র আলোকবর্তিকা। সঞ্জয়ের চোখে একটা উজ্জ্বল স্বপ্ন জ্বলছিল, কিন্তু তার পকেট একেবারে খালি ছিল আর তার হৃদয় অসম্ভব ভারী হয়ে উঠেছিল। লখনৌ যাওয়ার বাস ভাড়া আর সেখানে থাকার খরচের বোঝা তাদের দারিদ্র্যের চেয়ে অনেক বেশি ভারী মনে হচ্ছিল। মালিনী ধীরে ধীরে নিজের কানের সোনার বালিগুলো খুলে ফেলল, যেগুলো তার মায়ের শেষ স্মৃতি ছিল, এবং সেগুলো সঞ্জয়ের হাতের তালুতে তুলে দিল। সঞ্জয় বারবার মানা করার চেষ্টা করছিল, কিন্তু মালিনীর অটল দৃঢ়তার সামনে তার কোনো কথাই চলল না, কারণ সে জানত যে এই ত্যাগই তাদের সাফল্যের মজবুত ভিত্তি হয়ে দাঁড়াবে। গ্রামের সীমানায় দাঁড়িয়ে থাকা সেই প্রাচীন নিমগাছ শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য গল্পের নীরব সাক্ষী হয়ে রয়েছে। আজ সে আরেকটি বিচ্ছিন্ন হওয়া প্রেমিক যুগলের মৌন সাক্ষ্য দিচ্ছিল, যারা অনিশ্চয়তার মাঝেও তাদের মহব্বতের শপথ নিচ্ছিল। ধুলোমাখা রাস্তায় হাঁটতে হাঁটতে সঞ্জয়ের পা দুবার টলমল করছিল, কিন্তু মালিনীর উপস্থিতি তাকে সামনে এগোনোর অসীম শক্তি জুগিয়ে দিচ্ছিল। সমাজের বাঁকা দৃষ্টি আর দারিদ্র্যের কামড় তাদের পেছনে ঠেলে দিতে চাইছিল, কিন্তু তাদের হৌসলা সেই উঁচু পাহাড়গুলোর চেয়েও অনেক বেশি উঁচু ছিল। আমি ফিরে আসব মালিনী, আর যখন ফিরব তখন আমাদের জীবনের এই অন্ধকার চিরতরে দূর হয়ে যাবে, সঞ্জয় কম্পিত স্বরে বলল। সে মালিনীর চোখের জল নিজের আঙুল দিয়ে আলতো করে মুছে দিল এবং প্রতিজ্ঞা করল যে নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে তাদের ভাগ্যের লেখা পুরোপুরি বদলে দেবে। মালিনী শুধু মাথা নেড়ে সম্মতি জানালো, কারণ তার কাছে কোনো শব্দই ছিল না, শুধু এক অটুট বিশ্বাস তার চোখে ঝকঝক করছিল। সেই মুহূর্তে যেন সময় একেবারে থেমে গিয়েছিল, এবং নিম পাতার সরসর শব্দ তাদের হৃৎস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে চলছিল। যেই সঞ্জয় বাসে উঠল, মালিনীর হৃদয়ের একটা বড় অংশ তার সঙ্গে চলে গেল। সে ধুলো উড়িয়ে যাওয়া রাস্তাটাকে ততক্ষণ দেখতে থাকল যতক্ষণ না সেই বাস একটা ছোট্ট বিন্দু হয়ে দূরে মিলিয়ে গেল। এখন তার সামনে কঠিন সংগ্রামের দিনগুলো অপেক্ষা করছিল, যেখানে তাকে নিজের শাশুড়ির কড়া কথা আর গ্রামবাসীদের তির্যক মন্তব্য সহ্য করতে হবে। কিন্তু তার মনে শুধু একটাই ধুন বেজে চলছিল, যে তাকে নিজের স্বামীকে সফল করে তুলতে হবে, চাই এর জন্য নিজেকে যতটা জ্বালাতে হয় হোক না কেন। ঘরে ফেরার পথে রাস্তায় পড়া প্রতিটি ঘর থেকে যেন ফিসফিসানির শব্দ ভেসে আসছিল, যা তার দারিদ্র্য আর অসহায়তার মজা উড়িয়ে দিচ্ছিল। গ্রামের প্রভাবশালী জমিদার প্রতাপ সিং তাকে দেখে একটা তীর্যক কথা ছুড়ে দিল, যা কোনো তীরের মতো তার বুকে বিঁধে গেল। মালিনী নিজের শাড়ির পল্লু কোষে জড়িয়ে নিল এবং চুপচাপ এগিয়ে চলল, কারণ সে জানত যে জবাব দেওয়ার সময় এখনও আসেনি। তার এই নীরবতায় এমন এক শক্তি লুকিয়েছিল, যা হয়তো সেই সময় কেউ বুঝতে পারছিল না। ঘরে পৌঁছতেই তাকে নিজের শাশুড়ি সুমিত্রা দেবীর কড়া কণ্ঠের মুখোমুখি হতে হলো, যিনি মালিনীকে অপশকুন বলে মনে করতেন। সুমিত্রা দেবীর ধারণা ছিল যে মালিনীর পা তাদের ঘরে পড়তেই দারিদ্র্য আরও বেড়ে গেছে, অথচ বাস্তবতা ছিল তার ঠিক উল্টো। মালিনী কোনো প্রতিবাদ না করে রান্নাঘরের সব কাজ সামলে নিল এবং মাটির চুল্লি থেকে বেরোনো ধোঁয়ায় নিজের চোখের জল লুকিয়ে ফেলল। তার রাতের ঘুম এখন সঞ্জয়ের বই আর তার সাফল্যের প্রার্থনার মাঝে গড়ে উঠেছিল, যা এক দীর্ঘ অপেক্ষার শুরু ছিল। দিনগুলো সপ্তাহে আর সপ্তাহগুলো মাসে পরিণত হতে লাগল, কিন্তু মালিনীর সংগ্রাম কম হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। সঞ্জয়ের চিঠির অপেক্ষা তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন হয়ে দাঁড়ালো, যেগুলো কখনো কখনো সপ্তাহখানেক দেরি করে পৌঁছাত। প্রতিটি অক্ষর সে বারবার পড়ে দেখত, যেন তাতে সঞ্জয়ের খুশবু আর তার কণ্ঠস্বর মিশে আছে। গ্রামের মহিলাদের তির্যক মন্তব্য তাকে ছলনির মতো বিঁধত, কিন্তু সে শুধু মৃদু হেসে উড়িয়ে দিত, কারণ তার লক্ষ্য তাদের সবার চিন্তাভাবনার চেয়ে অনেক বড় আর পবিত্র ছিল। ক্ষিতখামারে কাজ করতে করতে তার হাতের তালুতে ফোসকা পড়ে গিয়েছিল, এবং প্রখর সূর্য তার গায়ের রং একেবারে ফ্যাকাশে করে দিয়েছিল। তবু যখন সে রাতে দ্বীপের মৃদু আলোয় বসত, তখন শুধু সঞ্জয়ের সেই হাস্যোজ্জ্বল মুখটাই মনে পড়ত। সে নিজের জন্য কিছুই চায়নি, শুধু ভগবানের কাছেই প্রার্থনা করেছিল যে সঞ্জয়কে সেই মুকাম পাইয়ে দাও যার স্বপ্ন সে দেখেছে। সে বুঝে গিয়েছিল যে ভালোবাসা শুধু সাথে থাকার নাম নয়, বরং একে অপরের স্বপ্নের জন্য নিজেকে সম্পূর্ণ মুছে ফেলার নাম। ধুন্দুলা স্মৃতির এই ঝড়কায় মালিনী অনুভব করল যে তার পুরো অস্তিত্ব এখন সঞ্জয়ের সাফল্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে। সে শুধু একজন স্ত্রী ছিল না, বরং এক তপস্বিনী হয়ে উঠেছিল, যে নিজের স্বামীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য
নিজেকে জ্বালিয়ে দিচ্ছিল। গ্রামের পগডণ্ডিতে ছড়িয়ে থাকা সেই ধুলো আজও তাদের সেই প্রতিজ্ঞার সাক্ষী হয়ে রয়েছে, যা তারা সেই পুরনো নিমগাছের নিচে করেছিল। সময় নিরন্তর বয়ে চলছিল, কিন্তু মালিনীর সংকল্প আর তার প্রেম সেই অটল পাথরের মতোই দৃঢ় ছিল, যার উপর ঢেউ এসে আছড়ে পড়ে ফিরে যায়। সকালের প্রথম আলো ফুটে ওঠার আগেই মালিনীর চোখ খুলে যেত। গ্রামের অন্য সবাই যখন গভীর ঘুমে মগ্ন থাকত, সে উঠে গোশালার দিকে রওনা দিত। ঠান্ডা হোক বা বৃষ্টি হোক, তার শরীর এখন এই কঠোর দৈনন্দিনতায় পুরোপুরি অভ্যস্ত হয়ে গিয়েছিল। তার মনে শুধু একটাই লক্ষ্য ছিল, নিজের স্বামী সঞ্জয়ের পড়াশোনার জন্য অর্থ জোগাড় করা। সে জানত যে লখনৌয়ের মতো বড় শহরে থাকার খরচ তার সামর্থ্যের চেয়ে অনেক বেশি, কিন্তু তার হসলা কখনো এক চুলও টলেনি। গোবরের গন্ধ এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। সে নিজের নগ্ন হাত দিয়ে ভেজা গোবর তুলে নিত এবং অসাধারণ দক্ষতায় তাদের উপলোর আকার দিত। প্রতিটি উপলোকে দেয়ালে থাপড়াতে থাপড়াতে সে নিজের সমস্ত ক্লান্তি আর যন্ত্রণাকে সেই মাটিতেই মিশিয়ে দিত। লোকেরা তাকে দেখে নাক সিটকিয়ে চলে যেত, কিন্তু মালিনীর এই কাজে কোনো লজ্জাবোধ হতো না। তার কাছে এটা কোনো নোংরা ছিল না, বরং সেই সিঁড়ি ছিল যা সঞ্জয়কে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। দুপুরের প্রচণ্ড রোদে যখন গ্রামের লোকেরা ঘরে বিশ্রাম নিত, মালিনী খেতে মজুরি করতে বেরিয়ে পড়ত। তার কোমল হাতের তালু এখন পুরোপুরি শক্ত হয়ে গিয়েছিল এবং আঙুলের পোঁড় থেকে রক্ত বেরোতে শুরু করেছিল। সে কখনো একটি কথাও অভিযোগ করত না, শুধু চুপচাপ নিজের কাজ করে যেত। সারা দিনের কঠোর পরিশ্রমের পর যে কয়েকটা টাকা হাতে আসত, সেগুলো সে যত্ন করে একটা ছোট্ট পুটলিতে বেঁধে রাখত। সেই পুটলির প্রতিটি শিক্কা তার ঘাম আর তপস্যার এক অকথিত কাহিনী বয়ে বেড়াত। সঞ্জয়কে টাকা পাঠানোর জন্য মালিনী প্রায় নিজেকে খালি পেটে রেখে দিত। রান্নাঘরে যখন সে রুটি বানাত, তখন নিজের ক্ষুধা দমন করে শাশুড়ির জন্য খাবার পরিবেশন করে দিত। নিজের জন্য সে শুধু বাকি থাকা সামান্য মাড় বা নুন দিয়ে রুটি খেয়ে নিত। তার শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তার চোখের চমক একই রকম অটুট ছিল। সে জানত যে তার এই ক্ষুধা সঞ্জয়ের সাফল্যের নিবেদন হয়ে উঠছে, আর এই চিন্তাই তাকে বেঁচে থাকার শক্তি জুগিয়ে দিত। সুমিত্রা দেবীর ব্যবহার সময়ের সঙ্গে আরও নিষ্ঠুর হয়ে উঠছিল। সে সারাদিন মালিনীর উপর চিৎকার করত এবং তাকে মনহুস বলে তিরস্কার করত। তুই আমার ছেলেকে দূরে পাঠিয়ে দিয়েছিস, এখন সে আর কখনো ফিরবে না। সুমিত্রা দেবী প্রায়ই এই কথা বলে তাকে মানসিকভাবে নির্যাতন করতেন। মালিনী শুধু নিচু চোখে সব শুনে নিত এবং কখনো পাল্টা জবাব দিত না। তার সংস্কার তাকে শিখিয়েছিল যে বড়দের সম্মান করাই ধর্ম, চাই বদলে শুধু অপমানই কেন না মিলুক। গ্রামের প্রভাবশালী জমিদার প্রতাপ সিংয়ের নজর সবসময় মালিনীর ওপর স্থির হয়ে থাকত। সে প্রায়ই কাজের অজুহাতে তাকে ডেকে পাঠাত এবং টাকার লোভ দেখিয়ে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করত। ছেড়ে দে সেই গরিবের সঙ্গ, সে লখনৌয়ে আরামে দিন কাটাচ্ছে আর তুই এখানে সরে মরছিস। জমিদারের এই কথাগুলো মালিনীর কানে গলিত সীসার মতো ঝাঝালো হয়ে পড়ত, কিন্তু মালিনীর চরিত্র সেই হিমালয়ের মতোই অটল ছিল, যাকে কোনো তুফানও নাড়াতে পারত না। মাসের পর মাস কেটে যাচ্ছিল আর সঞ্জয়ের কোনো চিঠি আসছিল না। গ্রামের মহিলারা কুয়ে পানি ভরতে গিয়ে তার মজা উড়াত যে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। কেউ তাকে অভাগী বলতো, তো কেউ তাকে শহরের আলোয় হারিয়ে যাওয়া স্বামীর ভুলে যাওয়া স্ত্রী বলতো। মালিনীর অন্তরাত্মা ক্ষেপে উঠত, কিন্তু তার বিশ্বাস কখনো একটুও টলেনি। সে সন্ধ্যায় মন্দিরে গিয়ে শিবজির সামনে দীপ জ্বালিয়ে সঞ্জয়ের নিরাপত্তা আর তার সাফল্যের মানত করত। শীতের সেই রাতগুলোতে যখন শিশির পড়ত, মালিনীর কাছে ওড়ার জন্য শুধু একটা পুরনো ছেঁড়া চাদর থাকত। সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে থাকত, কিন্তু তার মন লখনৌয়ের সেই ঠান্ডা রাতগুলোর কথা ভেবে উদ্বিগ্ন হয়ে উঠত, যেখানে সঞ্জয় পড়াশোনা করছে। সে প্রার্থনা করত যে সঞ্জয়ের কাছে যথেষ্ট গরম কাপড় থাকুক এবং তাকে কোনো অসুবিধা না হয়। তার রাতের একাকিত্ব এখন তার চোখের জলের সঙ্গী হয়ে উঠেছিল, যা চুপচাপ তার বালিশের উপর জায়গা করে নিত। যত বছর গড়িয়ে যেতে লাগল, মালিনীর সৌন্দর্য দারিদ্র্য আর কঠোর পরিশ্রমের নিচে চাপা পড়ে গেল। তার সেই ফুটন্ত মুখ এখন মূর্ঝে গিয়েছিল এবং চেহারায় সময়ের আগেই ভাঁজ পড়তে শুরু করেছিল, কিন্তু তার ভিতরের ধৈর্য আর মমতা এখনও একই রকম তরুণ ছিল। সে প্রতিদিন গ্রামের রাস্তায় চোখ রেখে থাকত, এই আশায় যে হয়তো আজ কোনো ডাকিয়া সঞ্জয়ের খবর নিয়ে আসবে। তার অপেক্ষা এখন এক সাধনায় পরিণত হয়েছিল, যাকে শুধু ঈশ্বরই দেখছিলেন। কখনো কখনো যখন দুঃখ অসহ্য হয়ে উঠত, সে সেই মিম গাছের কাছে চলে যেত, যেখানে সঞ্জয় তার সঙ্গে প্রতিজ্ঞা করেছিল। সে গাছের খসখসে ছাল ছুঁয়ে অনুভব করত যে সঞ্জয় এখনও তার পাশেই রয়েছে। হাওয়ার সরসর শব্দে সে সঞ্জয়ের কণ্ঠস্বর শুনতে পেত, যা তাকে সাহস ধরে থাকতে বলতো। সে গাছটাই তার একমাত্র বন্ধু ছিল, যে তার নীরব যন্ত্রণা বুঝতে পারত। সেখানে বসে তাকে নতুন উদ্যম মিলত এবং সে আবার নিজের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ত।
সময়ের চাকা অবিরাম ঘুরতে থাকল, আর মালিনীর জীবন গোবর, মাটি আর চোখের জলের মাঝে জড়িয়ে রইল। গ্রামের লোকেরা এখন তাকে এক পাগলিনী আর অদ্ভুত মহিলা ভাবতে শুরু করেছিল, যে এক অসম্ভব স্বপ্নের পেছনে নিজের জীবন নষ্ট করে চলেছে। কিন্তু মালিনীর দুনিয়ার কোনো পরোয়া ছিল না। তার পুরো জগৎ তো শুধু সঞ্জয়ের বই আর তার সাফল্যের চারপাশেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। সে জানত যে একদিন কর্ম তার ফল অবশ্যই দেবে, এবং তার বলিদান কখনো ব্যর্থ যাবে না। গ্রামের থমকে থাকা বাতাসে হঠাৎ এক অসাধারণ হইচই শুরু হয়ে গেল, যখন জেলা প্রশাসনের গাড়িগুলো ধুলো উড়িয়ে গ্রামের সীমানায় প্রবেশ করল। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল যে এই মাটিরই সন্তান সঞ্জয় এখন জেলা কালেক্টর হয়ে ফিরে আসছে। যারা কাল পর্যন্ত সঞ্জয়ের পরিবারকে ঘৃণার চোখে দেখত, আজ তারা সবার আগে দাঁড়িয়ে তার স্বাগত জানাতে উন্মুখ হয়ে উঠেছিল। গ্রামের ঊষর জমিতে যেন আজ এক নতুন ইতিহাস রচিত হচ্ছিল, যেখানে এক গরিবের অক্লান্ত সংগ্রাম ক্ষমতার শীর্ষে পৌঁছে গিয়েছিল। জমিদার প্রতাপ সিং, যে কখনো সঞ্জয়ের পথে কাঁটা বিছিয়ে দিত, আজ সাদা কুর্তা পায়জামায় হাত জোর করে দাঁড়িয়েছিল। তার মুখে এক নকল হাসি ফুটে উঠেছিল, কিন্তু মনে নিজের ক্ষমতা হারানোর ভয় স্পষ্ট হয়ে উঠছিল। সে পুরো গ্রামকে সাজানোর নির্দেশ দিয়েছিল, যাতে সে নতুন কালেক্টর সাহেবের চোখে নিজের জায়গা করে নিতে পারে। সমাজের এই দ্বিমুখী চেহারা দেখে বাতাসও যেন লজ্জায় মাথা নিচু করে দিয়েছিল, কারণ এখানে সম্মান ব্যক্তিকে নয়, বরং তার কুর্সি আর ক্ষমতাকে দেওয়া হচ্ছিল। সঞ্জয়ের গাড়ির সামনে চলা পুলিশের সাইরেন গ্রামের নীরবতাকে চিরে দিল, যাতে পশু পাখিরাও ভয়ে কেঁপে উঠল। নীলবাতির ঝলক সেই অন্ধকার গলিগুলোকে আলোকিত করে দিয়েছিল, যেখানে সঞ্জয় নিজের বাল্যকাল ঘোর অভাবের মধ্যে কাটিয়েছিল। যেই গাড়ি থামল, ফুলের বৃষ্টি শুরু হয়ে গেল, এবং নারায়ণের ধ্বনিতে আকাশ গুঞ্জরিত হয়ে উঠল। সঞ্জয় গাড়ি থেকে নেমে এলো, তার চোখে এক অদ্ভুত গম্ভীরতা আর গভীরতা ফুটে উঠেছিল। সে নিজের উঁচু বর্দি আর রুদবার সত্ত্বেও মাটি ছুঁয়ে দেখল, যাতে লোকজনের ভিড়ে এক নীরবতা নেমে এলো। তার মা সুমিত্রা দেবী আরতির থালা নিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের চোখে গর্ব আর খুশির অশ্রু ঝলমল করছিল। তারা কখনো স্বপ্নেও ভাবেননি যে তাদের ছেলে একদিন এমন লাশকর নিয়ে ঘরে ফিরবে। গ্রামের অন্য মহিলারা, যারা কাল পর্যন্ত সুমিত্রা দেবীকে তিরস্কার করত, আজ তাদের পরিক্রমা করছিল। সুমিত্রা দেবীর বুক গর্বে চওড়া হয়ে গিয়েছিল, এবং তিনি বারবার নিজের শাড়ির পল্লু দিয়ে চোখ মুছছিলেন। কিন্তু এই ভারী ভিড় আর শোরগোলের মাঝে সঞ্জয়ের চোখ শুধু একটি মুখই খুঁজে বেড়াচ্ছিল। সঞ্জয় আনুষ্ঠানিক স্বাগতের পর হেসে সবাইকে অভিবাদন জানালো, কিন্তু তার মন অন্য কোথাও ভেসে বেড়াচ্ছিল। তার সেই দিনগুলো মনে পড়ছিল যখন তাকে দুবেলার রুটির জন্য লড়াই করতে হতো। সে দেখল যে কেমন করে সময় লোকেদের চিন্তা আর ব্যবহারকে পুরোপুরি পাল্টে দিয়েছে। যে হাতগুলো তাকে ধাক্কা দিতে উঠত, আজ সেই হাতগুলো মিলিয়ে দেওয়ার জন্য লালায়িত হয়ে উঠেছে। এটা কি ক্ষমতার জাদু, নাকি তার নিজের পরিশ্রমের ফল? সঞ্জয় এই নিয়ে ভাবতে ভাবতে নিজের ঘরের দিকে পা বাড়াল। যত সে নিজের পুরনো ঘরের কাছে পৌঁছাচ্ছিল, স্মৃতির এক ঢেউ উথলে উঠছিল। সেই ভাঙা দেয়াল আর সেই ছাদ, যাকে মালিনী নিজের কঠোর পরিশ্রম দিয়ে সামলে রেখেছিল। সঞ্জয়ের মনে হলো হয়তো মালিনী ঘরের ভিতরে তার অপেক্ষায় বসে আছে, সাজগোজ করে খুশি হয়ে। সে ভেবেছিল যে তার সাফল্য মালিনীর সব দুঃখের অবসান ঘটাবে এবং তাকে সেই সম্মান দেবে যার সে পুরোপুরি হকদার। কিন্তু ভিড়ের চাপ আর সরকারি প্রোটোকলের কারণে সে তাৎক্ষণিক মালিনীর কাছে যেতে পারল না, যাতে তার মন আরও বেশি অস্থির হয়ে উঠল। গ্রামের বয়স্করা সঞ্জয়কে ঘিরে ধরল এবং নিজেদের সমস্যার লম্বা তালিকা শোনাতে লাগল। সঞ্জয় ধৈর্য ধরে সবার কথা শুনল, কিন্তু তার আত্মা সেই শোরগোল থেকে দূরে পালাতে চাইছিল। তার স্ত্রীর নীরবতা আর তার সেই অসীম ত্যাগ মনে পড়ছিল, যা তাকে লখনৌয়ের রাস্তায় হাঁটতে দেয়নি। সে অনুভব করল যে এই বড় গাড়ি আর পুলিশের জওয়ান তাকে সেই প্রশান্তি দিতে পারবে না যা মালিনীর একটি হাসি দিতে পারে। তার সাফল্যের আসল হকদার তো অন্য কেউ ছিল, যে এখনও সামনে আসেনি। জমিদার প্রতাপ সিং সঞ্জয়কে নিজের হাবিলিতে দাওয়াতের জন্য আমন্ত্রণ জানাল, কিন্তু সঞ্জয় বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করল। সে বলল যে সে আগে নিজের পরিবার আর তাদের সঙ্গে দেখা করতে চায়, যারা তার সুখদুঃখের সঙ্গী ছিল। জমিদারের মুখ শুকিয়ে গেল, কিন্তু সে আর কিছু বলতে পারল না, কারণ এখন সঞ্জয় সেই সাধারণ ছেলেটি ছিল না। সঞ্জয়ের চোখে এক চমক ছিল, যা বলছিল যে সে এখানে রাজনীতি করতে আসেনি, বরং নিজের অতীতের ঋণ শোধ করতে এসেছে। তার জ্বরের সুবাস এখনও তাকে টেনে নিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে সন্ধে নামতে শুরু করল, এবং সরকারি কর্মকর্তারা একটু দূরে সরে গেল। তখন সঞ্জয় সুমিত্রা দেবীকে জিজ্ঞাসা করল, মা মালিনী কোথায়? সে স্বাগত অনুষ্ঠানে কেন দেখা গেল না? সুমিত্রা দেবী চোখ সরিয়ে নিলেন এবং ইতস্তত করে বললেন যে সে হয়তো কোথাও কাজে ব্যস্ত আছে। সঞ্জয়ের এই কথাই খটকা লাগল, কারণ সে জানত যে মালিনী তার আসার খবর পেয়ে কখনো দূরে থাকতে পারবে না। তার অনুপস্থিতিতে সঞ্জয়ের মনে এক অজানা আশঙ্কা জেগে উঠল, এবং সে কাউকে কিছু না বলে ঘরের পেছনের দিকে পা বাড়াল। সূর্যের শেষ কিরণ গ্রামের বাইরের এলাকায় পড়ছিল, যেখানে গরিব বস্তির মহিলারা কাজ করছিল।
সঞ্জয়ের পা আরও দ্রুত হয়ে উঠল এবং তার হৃদয় জোরে জোরে ধরফর করতে লাগল। তার বিশ্বাস ছিল যে মালিনী সেখানেই কোথাও থাকবে, কারণ সে কখনো দেখানোর দুনিয়ার অংশ হতে চায়নি। সে নিজের রুতবা পেছনে ফেলে এক সাধারণ স্বামীর মতো তাকে খুঁজতে বেরিয়ে পড়ল। হাওয়ায় উড়ে যাওয়া ধুল আর গোবরের গন্ধ তাকে সেই সত্যের দিকে নিয়ে যাচ্ছিল যা সে এতদিন অজানা ছিল। সঞ্জয় সরকারি আড়ম্বর আর নিরাপত্তাকর্মীদের ঘের পেছনে ফেলে গ্রামের সেই কাঁচা পগডণ্ডিতে চলতে লাগল, যেখানে ধুলো আর নীরবতা ছড়িয়েছিল। তার জুতোর চকচকে গ্রামের মাটিতে ধন্দলা হয়ে যাচ্ছিল, কিন্তু তার চোখ অস্থির হয়ে মালিনীকে খুঁজছিল। যত সে বস্তির শেষ প্রান্তে পৌঁছাচ্ছিল, তাকে গোবর আর শুকনো ঘাসের গন্ধ আরও তীব্র মনে হতে লাগল। তার হৃদয়ের কোনো অঘটনের আশঙ্কায় কাঁপছিল এবং প্রতিটি পা এক ভারী বোঝার মতো লাগছিল, যেন কোনো অকথিত সত্য তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। দূরে এক ঝুঁকে পড়া আকৃতি দেখে সঞ্জয়ের পা হঠাৎ থেমে গেল এবং তার গলা আটকে এলো। সেটা এক মহিলা ছিল, যে ভরা দুপুরের প্রচণ্ড তাপে মাটিতে বসে অসাধারণ তন্ময়তায় কাজ করছিল। তার শাড়ি জায়গায় জায়গায় ছেঁড়া ছিল এবং ঘামের কারণে তার শরীরের সঙ্গে লিপটে গিয়েছিল। সঞ্জয় গভীর মনোযোগ দিয়ে দেখল যে সেই মহিলা অসাধারণ দক্ষতায় গোবরের গোলা বানাচ্ছে এবং সেগুলো মাটিতে থাপড়াচ্ছে। সেই মহিলার দেহ শুকিয়ে কাঁটা হয়ে গিয়েছিল এবং তার হাড়ের কাঠামো স্পষ্ট হয়ে উঠেছিল। যত সঞ্জয় কাছে আসছিল, তার হৃৎস্পন্দন অস্বাভাবিক হয়ে উঠছিল এবং চোখের সামনে অন্ধকার নামছিল। সেই আকৃতি আর কেউ নয়, বরং তার প্রাণপ্রিয় মালিনী ছিল, যে কখনো তার হাসিতে তার ঘরকে আলোকিত করে তুলেছিল। আজ সে এই করুণ অবস্থায় গোবরের সঙ্গে মাটি মিশিয়ে দিচ্ছিল এবং তার কোমর হাত পুরোপুরি কালো আর খসখসে হয়ে গিয়েছিল। সঞ্জয়ের মন গ্লানিতে ভরে উঠল, কারণ সে কখনো স্বপ্নেও ভাবেনি যে তার সাফল্যের ভিত্তি এতটা যন্ত্রণাদায়ক আর নোংরা পরিস্থিতিতে রচিত হয়েছে। মালিনী নিজের কাজে এতটা তল্লীন ছিল যে তার পেছনে দাঁড়ানো কোনো প্রভাবশালী ব্যক্তির উপস্থিতি পর্যন্ত টের পায়নি। সে এক একটা উপলো অত্যন্ত যত্ন করে বানাচ্ছিল, যেন সেটা শুধু গোবরের টুকরো নয়, বরং তার জীবনের এক অনমূল্য সম্পদ। প্রতিটি উপলোকে দেয়ালে লাগাতে লাগাতে তার মুখে ক্লান্তি আর অসহায়তার রেখা স্পষ্ট ফুটে উঠছিল। সঞ্জয়ের মনে এক তীব্র ব্যথা উঠল যখন সে অনুভব করল যে তার কালেক্টরের কুর্সি এই কাদা আর ঘাম থেকেই সেচা হয়েছে, যা সে এখন দেখছিল। মালিনী। সঞ্জয়ের মুখ থেকে শুধু এইটুকু শব্দ বেরিয়ে এলো, কিন্তু তার কণ্ঠে এক পুরো শতাব্দীর যন্ত্রণা আর গভীর অনুতাপ ভরা ছিল। কণ্ঠস্বর শুনতেই মালিনীর হাত যেন হাওয়ায় থেমে গেল এবং তার পুরো শরীর শুকনো পাতার মতো থরথর করে কাঁপতে লাগল। সে ধীরে ধীরে নিজের মাথা ঘুরিয়ে সেই ব্যক্তির দিকে তাকালো যে আলিশান পোশাকে তার সামনে দাঁড়িয়েছিল। তার চোখে প্রথমে চেনার একটা বিভ্রান্তি দেখা দিল, আর তারপর যেই সত্যির বোধ হলো, তার চোখ থেকে অশ্রুর অবিরল ধারা বয়ে চলল। মালিনী তাড়াহুড়ো করে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু তার দুর্বল পা সাহায্য করল না এবং সে মাটিতেই হোঁচট খেয়ে পড়ে গেল। সে নিজের নোংরা শাড়ির পল্লু দিয়ে নিজের মুখ আর কালো হাত লুকোনোর চেষ্টা করল, কারণ তার নিজের এই রূপে গভীর সংকোচ হচ্ছিল। আপনি এখানে কিভাবে? সে কাপা স্বরে জিজ্ঞাসা করল, অথচ তার চোখ সঞ্জয়ের সেই ভব্য রূপ দেখছিল যার পূজা সে 10 বছর ধরে করেছে। সঞ্জয় দেখল যে তার চুল সাদা হয়ে গেছে এবং মুখ সময়ের আগেই বুড়ো হয়ে গেছে। সঞ্জয় আশপাশে নজর চালালো এবং দেখল যে সেখানে হাজার হাজার সংখ্যায় উপুলো শুকোনোর জন্য সাজানো রাখা আছে। তার হঠাৎ সবকিছু পরিষ্কার হয়ে গেল, যে মালিনী এই 10 বছরে তার জন্য টাকা কিভাবে জোগাড় করেছে। সে লখনউয়ে প্রতি মাসে যে মানি অর্ডার পেত, সেটা কোনো ব্যাংক থেকে নয়, বরং এই গোবরের উপলো আর মালিনীর রক্ত ঘাম থেকে বেরোত। তার লাল গাড়ি, তার বাংলো আর তার ক্ষমতা সব হঠাৎ তার কাছে অর্থহীন মনে হতে লাগল, এবং তার মনে হল যে সে নিজের স্ত্রীর ত্যাগের সামনে অত্যন্ত অপরাধী। মালিনীর কানে এখন সেই সোনার বালি ছিল না, যা সে সঞ্জয়কে বিদায়ের সময় খুশি খুশি খুলে দিয়েছিল। তার হাত খালি ছিল এবং গলায় শুধু একটা ময়লা কালো ধাগা বাকি ছিল, যা তার সোহাগের নিশানি ছিল। সঞ্জয় কালেক্টর হয়ে পুরো জেলার ভাগ্যবিধাতা হয়ে উঠেছিল, কিন্তু সে নিজের ঘরের লক্ষ্মীকে এই অবস্থায় ছেড়ে দিয়েছিল। সঞ্জয়ের চোখ থেকে অশ্রু গুড়িয়ে তার গালে পড়ল, যা দেখে মালিনী আরও ব্যাকুল হয়ে উঠল এবং নিজের অসহায়তায় কেঁদে উঠল। আমার থেকে দূরে থাকুন সাহেব, আমার কাপড় আর হাত নোংরা আছে, আপনার দামি বর্দি নষ্ট হয়ে যাবে। মালিনী শিশকিয়ে পেছনে সরে গিয়ে বলল। তার এই কথাগুলো সঞ্জয়ের বুকে কোনো তীব্র খঞ্জরের মতো বিঁধে গেল, যা তাকে তার আসল অবস্থা মনে করিয়ে দিল। যে বর্দিতে সে গর্ব করত, আজ সেই বর্দি তাকে তার স্ত্রী আর নিজের মাঝে এক অভেদ্য দেয়ালের মতো অনুভূত হচ্ছিল। সে অনুভব করল যে ক্ষমতার উচ্চতায় বসে সে মাকির সেই সম্পর্কগুলোকে পুরোপুরি ভুলে গিয়েছিল। সঞ্জয় কারো পরোয়া না করে এগিয়ে গিয়ে মালিনীর সেই কালো আর গোবর মাখা হাতগুলো নিজের হাতে তুলে নিল। সে দেখল যে তার আঙুলের পোড়ে গভীর ফাটল ধরেছে এবং তাতে মাটি আর কাদা ভরে গেছে। মালিনী, আসল কালেক্টর তো তুমি,
যে এই দারিদ্র্য আর সমাজের ঘৃণার মাঝেও আমার স্বপ্নগুলোকে জীবিত রেখেছ। সঞ্জয় চিৎকার করে বলল। তার এই কাজ দেখে দূরে দাঁড়ানো ভিড় আর পুলিশকর্মীরা অবাক হয়ে গেল, কারণ তারা কখনো এমন দৃশ্য দেখেনি। সঞ্জয়ের মনে পড়ল যে প্রতি মাসে যখন তার শহরে টাকার প্রয়োজন পড়ত, সে বিনা চিন্তায় মালিনীকে চিঠি লিখে দিত। সে কখনো জানার চেষ্টা করেনি যে সেই একা মহিলা এত টাকা কোথা থেকে আর কিভাবে জোগাড় করত। তার মনে হতো হয়তো ঘরের খেতি বা মজুরি থেকে কাজ চলে যাচ্ছে, কিন্তু এখানকার বাস্তবতা তো অনেক ভয়াবহ ছিল। তার প্রতিটি বইয়ের পাতা মালিনীর এক একটা শ্বাস আর তার শরীরকে গলিয়ে কেনা হয়েছিল, যার কড়া অনুভূতি তাকে এখন প্রচণ্ডভাবে ভেঙে দিচ্ছিল। মালিনী নিজের ছেঁড়া শাড়ি সামলাতে সামলাতে নিচে বসে পড়ল, কারণ সে সঞ্জয়ের চোখে ভরা সেই অসীম দুঃখ সহ্য করতে পারছিল না। সেই 10 বছরে হাজার হাজার বার এই দিনের কল্পনা করেছে, কিন্তু কখনো ভাবেনি যে সে এই অবস্থায় তাকে দেখতে পাবে। তার ভয় ছিল যে সঞ্জয় এখন বড় সাহেব হয়ে গেছে, আর হয়তো সে তাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করতে সংকোচ করবে। সমাজের ভয় আর নিজের দারিদ্র্যের বোঝা তার কাঁধকে আরও ঝুঁকিয়ে দিচ্ছিল, যাতে সে কাঁপছিল। গ্রামের মহিলারা যারা কিছুক্ষণ আগে সঞ্জয় স্বাগতমে নাচছিল, এখন দূরে দাঁড়িয়ে কানাঘুষো করতে লাগল। দেখো, বড় সাহেবের স্ত্রী গোবর পাথরি করছে, এটাই কি এদের কালেক্টরের শান? তাদের এই তির্যক মন্তব্য হাওয়ায় ভেসে সঞ্জয়ের কানে পৌঁছাচ্ছিল। সঞ্জয় ঘুরে সেই মহিলা আর ভিড়ের দিকে তাকালো। তার চোখে রাগ নয়, বরং এক গভীর বৈরাগ্য ফুটে উঠেছিল। সে বুঝে গিয়েছিল যে সমাজ শুধু উঠতে থাকা সূর্যকে সালাম করে, আর অন্ধকার রাতের সংগ্রামকে পুরোপুরি ভুলে যায়। সঞ্জয় অনুভব করল যে তার মা সুমিত্রা দেবী তাকে কখনো সত্যি বলেননি যে মালিনীর আসল অবস্থা কি। হয়তো তিনিও মালিনীকে এক নৌকরানির চেয়ে বেশি কিছু মনে করতেন না, যে শুধু ঘরের কাজ করার জন্য তৈরি। তার মায়ের উপরও গভীর ক্রোধ জেগে উঠল, কিন্তু তার চেয়ে অনেক বেশি ক্রোধ তার নিজের উপর ছিল, যে নিজের দুনিয়ায় এতটা ব্যস্ত হয়ে গিয়েছিল। সাফল্যের চাকচিক্য তাকে অন্ধ করে দিয়েছিল, এবং সে নিজের সেই ভিত্তিকে পুরোপুরি উপেক্ষা করে দিয়েছিল। দুপুরের সেই রোদ এখন ঢলে পড়ছিল, কিন্তু মাটি এখনও তপ্ত হয়েছিল, ঠিক মালিনীর সংগ্রামময় জীবনের মতো। সঞ্জয় মাটি থেকে সামান্য মাটি তুলে নিজের হাতের তালুতে ঘষল, যেন সে মালিনীর যন্ত্রণা অনুভব করতে চায়। সে দেখল যে মালিনীর পায়ে চপ্পল পর্যন্ত ছিল না, এবং তার তলা বিবাইয়ে খারাপভাবে ফেটে গিয়েছিল। এই দৃশ্য যে কোনো পাথর হৃদয়ের মানুষকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর সঞ্জয় তো নিজের স্ত্রীকে অসীম ভালোবাসত, যা এখন গ্লানিতে পরিণত হয়েছে। মালিনী ধীরে ধীরে নিজের মাথা তুলল এবং সঞ্জয়ের বর্দিতে লাগানো সেই চকচকে তারা আর পদকগুলো গর্বের সঙ্গে দেখল। তার চোখে এক পলকের জন্য খুশির ঝিলিক খেলে গেল, কারণ তার বছরের বলিদান আজ পুরোপুরি সফল হয়ে গিয়েছিল। আমি শুনেছি যে আপনি পুরো জেলায় নিজের নাম রোশন করেছেন। লোকেরা আপনার ইমানদারির মিসাল দেয়, সে দবি কণ্ঠে বলল। তার কাছে এটাই তার সবচেয়ে বড় অর্জন ছিল, যে তার স্বামী আজ সেই উচ্চতায় পৌঁছেছে যেখান থেকে সে হাজার হাজার গরিবের সেবা করতে পারে। তোমার এই অবস্থা দেখে আমার এই কুর্সিয়ার রুতবা থেকে ঘৃণা হতে শুরু হয়েছে। মালিনী, সঞ্জয় ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল। সেই নিজের পকেট থেকে রেশমি রুমাল বের করে মালিনীর মুখে জমা ধুলো আর গোবরের ছিটে বড় স্নেহের সঙ্গে পরিষ্কার করতে লাগল। মালিনী তাকে থামানোর চেষ্টা করল, কারণ সে চায়নি যে তার সাহেব স্বামী এভাবে রাস্তায় তামাশা হয়ে যায়। কিন্তু সঞ্জয় আজ কারো কথা শোনার মেজাজে ছিল না। তার শুধু নিজের মালিনীকে সেই নরক থেকে বের করে আনতে হবে। সঞ্জয় দেখল যে কাছেই একটা পুরনো ভাঙা মটকা রাখা আছে, যাতে সামান্য নোংরা পানি ভরা ছিল। মালিনী সেই পানি দিয়েই নিজের হাত ধুত, এবং হয়তো তেষ্টা লাগলে সেটাই খেত। এটা দেখে সঞ্জয়ের কলিজা মুখে চলে এলো, এবং সে সেই মটকাটা তুলে দূরে ছুঁড়ে ফেলল। তার মনে পড়ল যে তার অফিসে মিনারেল ওয়াটারের বোতল আসত, আর এখানে তার স্ত্রী এই দূষিত পানির ওপর নির্ভর করত। প্রতিটি মুহূর্তে তার বিলাসিতা আর মালিনীর দারিদ্র্যের খাঁত তাকে ভয় দেখাচ্ছিল। ধীরে ধীরে গ্রামের লোকেরা কাছে এগিয়ে আসতে লাগল। তাদের মধ্যে কৌতূহল আর ভয় দুটোই ছিল, যে এখন কালেক্টর সাহেব সামনে কি করবেন। জমিদার প্রতাপ সিংও পেছনে দাঁড়িয়ে সব দেখছিল, এবং তার নিজের সেই কথাগুলোর ওপর অনুতাপ হচ্ছিল, যা সে মালিনীকে বলেছিল। সঞ্জয় ভিড়ের দিকে ঘুরে তাকালো এবং এক ভারী কণ্ঠে বলল, আজ আপনারা সবাই দেখে নিন যে এক অফিসার হওয়ার পেছনে এক সাধারণ মহিলার কত বড় সাধনা লুকিয়ে থাকে। ভিড়ে থাকা প্রত্যেক ব্যক্তির ঘাড় লজ্জায় নিচু হয়ে গেল। মালিনীর মুখে এখন এক অদ্ভুত প্রশান্তি ফুটে উঠেছিল, যেন তার বছরের ক্লান্তি এক পলকে পুরোপুরি মুছে গেছে। সে সঞ্জয়ের শব্দে যে ভালোবাসা আর সম্মান পেল, সেটা তার কাছে দুনিয়ার কোনো দৌলতের চেয়ে অনেক বেশি ছিল। সে অনুভব করল যে তার বনবাস এখন শেষ হয়ে গেছে, এবং তার রাম ফিরে এসেছে। যদিও তার শরীর জবাব দিচ্ছিল, কিন্তু তার মন আজ সপ্তমাস মানে ছিল। তার এখন কারো তির্যক মন্তব্য বা সমাজের ঘৃণার কোনো পরোয়া ছিল না। সঞ্জয় মালিনীকে সাহায্য করে দাঁড় করালো এবং তাকে নিজের সরকারি গাড়ির দিকে নিয়ে যেতে লাগল। নিরাপত্তা কর্মীরা তাড়াতাড়ি গাড়ির পেছনের দরজা খুলে দিল,
কিন্তু মালিনী থমকে গেল, কারণ তার মনে হচ্ছিল যে সে সেই আলিশান গাড়িকে নোংরা করে দেবে। সাহেব, আমি পায়ে হেঁটে যাব, আপনি গাড়িতে বসুন, সে ধীরে ধীরে বলল। সঞ্জয় তাকে প্রায় কোলে তুলে গাড়ির ভিতর বসিয়ে দিল এবং নিজে তার পাশে বসে গেল। এই দৃশ্য গ্রামের ইতিহাসে অমর হয়ে গেল, যেখানে প্রেম অহংকারকে হারিয়ে দিল। যেই গাড়ি চলল, সঞ্জয় মালিনীর হাত ধরে নিল এবং তাকে কখনো না ছাড়ার এক নতুন প্রতিজ্ঞা করল। সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে এখন সে মালিনীকে সেই সব খুশি দেবে যা সেই 10 বছরে হারিয়ে ফেলেছিল। সে জানালা দিয়ে বাইরে তাকালো এবং সেই শুকনো খেয়ে তার গোবরের দেয়ালগুলোকে শেষ বিদায় জানালো। এখন এক নতুন সফর শুরু হওয়ার কথা ছিল, যেখানে দুঃখের কোনো স্থান ছিল না। কিন্তু সে জানত যে যে জখম মালিনীর মনে লেগেছে সেগুলো ভরবে। গাড়ির ভিতরের এয়ার কন্ডিশনার মালিনীর কাছে একটু অদ্ভুত লাগছিল, কারণ তার তো শুধু গরম লুয়ের থাপ্পড়ের অভ্যেস ছিল। সঞ্জয় তাকে পানি খাওয়ালো এবং তাকে সান্ত্বনা দিল যে এখন সব ঠিক হয়ে যাবে এবং তার আর কখনো আলাদা হবে না। মালিনীর চোখে এখনও বিশ্বাস আর অবাক হওয়ার ভাব ছিল। সে বারবার সঞ্জয়কে ছুঁয়ে দেখছিল যে কোথাও এটা কোনো চমৎকারের চেয়ে কম ছিল না, যেখানে তার তপস্যার ফল তাকে মিলছিল। পুরো রাস্তা সঞ্জয় চুপচাপ ছিল। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল যে কিভাবে সে এই সামাজিক কাঠামোকে বদলে দেবে। তার বোঝা গেল যে আসল উন্নয়ন রাস্তা বা ইমারত থেকে নয়, বরং সেই মহিলাদের সম্মান থেকে শুরু হয় যারা চুপচাপ নিজেকে মুছে ফেলে। সে ঠিক করল যে সে জেলার প্রত্যেক গরিব মহিলার জন্য কাজ করবে, যাতে আর কোনো মালিনীকে কখনো গোবরের উপলো পাতরতে না হয়। তার কালেক্টর হওয়া এখন শুধু একটা পেশা নয়, বরং এক পবিত্র মিশন হয়ে উঠেছে। ঘরে পৌঁছে সঞ্জয় দেখল যে তার মা সুমিত্রা দেবী আর বাকি গ্রামবাসীরা দরজায় আবার আরতির থালা নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এবার সঞ্জয় আরতি গ্রহণ করার আগে মালিনীকে সামনে এগিয়ে দিল এবং নিজের মায়ের কাছে বলল যে আগে এর স্বাগতম করুন। সুমিত্রা দেবীর চোখেও এখন গভীর অনুতাপ ফুটে উঠেছিল এবং তিনি মালিনীর কপালে চুমু খেলেন। সেই দিন সেই ঘরে শুধু এক কালেক্টর ফেরেনি, বরং এক হারানো গৌরব আর অটুট বিশ্বাস ফিরে এসেছিল। সঞ্জয় মালিনীর হাত ধরে তাকে হাবেলির মূল দরজার দিকে এগিয়ে নিয়ে গেল, যেখানে অগন্তি দীপকের সারি জ্বলছিল। মালিনীর মনে এখনও এক অদ্ভুত সংকোচ ছিল, কিন্তু সঞ্জয়ের চোখে তাকে এক অটল বিশ্বাস দেখা গেল। গ্রামের লোকেরা যারা কাল পর্যন্ত তাকে তুচ্ছ আর বেচারি ভাবত, আজ তার সম্মানে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এটা শুধু এক স্ত্রীর ঘরে ফেরা ছিল না, বরং সেই মহান ত্যাগের বিজয় ছিল, যা এক সাধারণ ছেলেকে জেলার ভাগ্যবিধাতা বানিয়ে দিয়েছিল। সুমিত্রা দেবী এগিয়ে এসে নিজের বউয়ের কপালে তিলক লাগালেন এবং তার আরতি উতরলেন। তাদের চোখে এখন সেই পুরনো করোয়াহাট ছিল না, বরং অনুতাপ আর প্রেমের অবিরল অশ্রু বয়ে চলছিল। বেটি, তুই এই ঘরের লাজই শুধু রাখিসনি, বরং আমাদের সেই সম্মান দিয়েছিস যার আমরা হকদার ছিলাম না। তারা শিসকিয়ে বললেন। মালিনী তাড়াতাড়ি নিজের শাশুড়ির পা ছুঁয়ে দেখল, কারণ তার হৃদয়ে কারো জন্য কোনো ঘৃণা ছিল না। সে চুপচাপ সবকিছু সহ্য করেছিল, যাতে আজকের এই সন্ধ্যা আলোকিত হয়। সঞ্জয় একটা বড় রূপোর থালা আনিয়ে তাতে পবিত্র গঙ্গাজল আর গোলাপের পাপড়ি দিল। সে সবার সামনে মালিনীকে এক উঁচু আর সাজামো আসনে বসালো এবং নিজে মাটিতে বসে গেল। সে মালিনীর সেই খসখসে পাগুলো ধোয়া শুরু করল, যাতে এখনও গোবরের শুকনো নিশানার মেহনতের মাটি লেগেছিল। সেখানে উপস্থিত ভিড়ে এক গভীর নীরবতা ছড়িয়ে পড়ল, কারণ কেউ কোনো বড় অফিসারকে নিজের স্ত্রীর চরণে এভাবে সমর্পিত হতে দেখেনি। আপনারা সবাই দেখে নিন, এটা আমার জীবনের আসল কালেক্টর। সঞ্জয় ভরা চোখে আর বুলন্দ কণ্ঠে গ্রামবাসীদের সম্বোধন করে বলল, আমার এই নীল বাতি লাগানো বাহন, এই পদ আর এই প্রতিষ্ঠা, সব এই মহিলার সংগ্রামের দান। আমি আজ যা কিছু আছি সেটা তার আঙুলের ফোসকা আর তার ক্ষুধার্ত রাতের ফল। তার কথাগুলো জমিদার প্রতাপ সিংয়ের মতো অহংকারী লোকেদের হৃদয়কেও প্রচণ্ডভাবে নাড়িয়ে দিল। লোকেরা বুঝল যে কর্মের হিসাব ঈশ্বরের লাঠি দিয়ে হয়, আর সেটা বেয়াজ হয়। সঞ্জয় সেই মুহূর্তে ঘোষণা করল যে সে গ্রামের সেই অংশে যেখানে মালিনী উপল পাথরত, এক আলিশান আর আধুনিক স্কুল বানাবে। সে বলল যে এই স্কুলের নাম মালিনী বিদ্যা কেন্দ্র হবে এবং এখানে গরিব শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে। সে চাইত যে আসন্ন প্রজন্ম সেই মাটির সুবাস মনে রাখুক, যেখানে এক মহিলা নিজের ঘাম দিয়ে ভবিষ্যতের ফসল সেচেছে। সমাজে এখন এক নতুন পরিবর্তনের আহ্বান শোনা যাচ্ছিল, যেখানে শিক্ষাকেই আসল অস্ত্র আর সম্মান মনে করা শুরু হয়েছে। গ্রামের পুরনো রীতিরেওয়াজ আর উঁচু নিচুর দেওয়ালগুলোকে সঞ্জয় নিজের প্রশাসনিক ক্ষমতা দিয়ে নয়, বরং নিজের প্রেম আর বিনয় দিয়ে ভেঙে দিয়েছে। সে জেলার প্রত্যেক সরকারি রেকর্ডে মালিনীর নাম গর্বের সঙ্গে লিখিয়েছে এবং তাকে প্রত্যেক সার্বজনীন অনুষ্ঠানে নিজের সাথে বসিয়েছে। এখন মালিনী শুধু ঘরের 4 দেয়ালে সীমিত ছিল না, বরং সে সেই সব মহিলাদের কণ্ঠ হয়ে উঠেছে যারা সমাজের অন্যায় চুপচাপ সহ্য করে আসছে। সে নিজেকে শিক্ষার প্রতি সমর্পিত করে দিয়েছে এবং পড়াশোনা শুরু করেছে। কয়েক মাসের মধ্যে স্কুলের ইমারত দাঁড়িয়ে গেল এবং গ্রামের পরিবেশ পুরোপুরি বদলে গেল। এখন সকাল সকাল গোবরের গন্ধের জায়গায় শিশুদের প্রার্থনার কণ্ঠ গুঞ্জিত হচ্ছে। মালিনী নিজে স্কুলে গিয়ে ছোট মেয়েদের নিজের গল্প শোনাত এবং তাদের স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত করত। সে তাদের শিখিয়েছিল যে দারিদ্র্য শুধু একটা অবস্থা, কোনো অভিশাপ নয়, এবং মেহনত দিয়ে কপালের লেখা বদলে যেতে পারে। গ্রামের প্রত্যেক মেয়ে এখন মালিনীর মতো হওয়া আর নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছে। সুমিত্রা দেবীও এখন পুরোপুরি বদলে গিয়েছেন
এবং তিনি মালিনীর প্রত্যেক কাজে হাত লাগাতেন। ঘরে এখন সেই কর্বাহাট ছিল না যা 10 বছর ধরে মালিনীকে জ্বালিয়েছিল। জমিদার প্রতাপ সিংও নিজের পুরনো পাপের প্রায়শ্চিত্ত করার জন্য স্কুলের লাইব্রেরির জন্য বড় অর্থ দান করেছে। সঞ্জয় অনুভব করল যে কর্ম শুধু শাস্তি দেয় না, বরং সেটা হৃদয় পরিবর্তনের মাধ্যমও হয়। গ্রামের প্রত্যেক ঘরে এখন মালিনী আর সঞ্জয়ের অটুট মোহব্বত আর ত্যাগের মিসাল দেওয়া শুরু হয়েছে। এক সন্ধ্যায় সঞ্জয় আর মালিনী সেই পুরনো নিম গাছের নিচে বসেছিল, যেখান থেকে তাদের সংগ্রাম শুরু হয়েছিল। চাঁদনি রাতে নিমের পাতা চকচক করছিল এবং ঠান্ডা হাওয়া তাদের মুখ স্পর্শ করছিল। মালিনী, তোমার মনে আছে সেই দুপুর যখন আমি এখান থেকে কেঁদে চলে গিয়েছিলাম? সঞ্জয় পুরনো স্মৃতিতে হারিয়ে জিজ্ঞাসা করল। মালিনী হেসে তার হাত ধরে বলল, সাহেব, সেই চোখের জল এখন মুক্ত হয়ে গেছে এবং আমার সেই পুরনো দুঃখ থেকে এখন কোনো অভিযোগ নেই। নিমের সেই গাছ আজও নিজের জায়গায় অটল দাঁড়িয়েছিল, কিন্তু এখন তার নিচে কোনো বিচ্ছেদ ছিল না। সেখানে এখন প্রেম আর কৃতজ্ঞতার এক নতুন ইবাদাত লেখা হচ্ছিল। সঞ্জয় অনুভব করল যে তার কালেক্টরের কুর্সির চেয়ে অনেক বেশি সুখ তাকে মালিনীর পাশে এই পুরনো মাটিতে বসে মিলছে। সে নিজের স্ত্রীর সেই চোখে তাকালো যেখানে এখন শুধু সন্তোষ আর শান্তির চমক ছিল। তাদের বনবাস এখন সত্যি সত্যি শেষ হয়ে গিয়েছিল এবং এক নতুন সোনালী যুগের শুরু হয়েছিল। সময়ের সাথে সঞ্জয়ের তবাদলা অন্য জেলায় হয়ে গেল, কিন্তু সে প্রতি মাসে নিজের গ্রামে ফিরে আসত। সে নিশ্চিত করেছিল যে তার গ্রামের কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং কোনো মহিলাকে কখনো অপমানিত হতে না হয়। মালিনী নিজের জীবনের অভিজ্ঞতাগুলো একটা বইয়ে পিরিয়েছে, যা পরে অনেকের জন্য অনুপ্রেরণার বড় উৎস হয়ে উঠেছে। তাদের গল্প প্রমাণ করে দিয়েছে যে যদি নিয়াত সাফ হয় এবং ইরাদা নেক হয়, তাহলে পুরো কায়নাত আপনাকে সফল করতে জুটে যায়। গ্রামের লোকেরা এখন সঞ্জয়কে শুধু এক সাহেব নয়, বরং নিজের ছেলে মনে করত। যখনই সে গ্রামে আসত, গ্রামবাসীরা তার স্বাগত জানাতে পলক বিছিয়ে দিত। কিন্তু সঞ্জয়ের সবচেয়ে বেশি খুশি তখন হতো যখন সে স্কুলের মেয়েদের কালেক্টর আর ডাক্তার হবার স্বপ্ন দেখতে শুনত। সে বুঝে গিয়েছিল যে আসল ক্রান্তি সরকারি দপ্তর থেকে নয়, বরং এই কাঁচা রাস্তা আর গরিব ঝুপড়ি থেকে শুরু হয়। মালিনীর ত্যাগ এখন এক বিশাল বটবৃক্ষ হয়ে উঠেছে, যার শীতল ছায়ায় হাজার হাজার ভবিষ্যৎ নিরাপদ ছিল। মালিনীর নিজের সেই পুরনো ছেঁড়া কাপড় আর সেই কালো বাসনগুলো একটা সিন্দুকে সামলে দেখেছিল। সে কখনো কখনো সেগুলো খুলে দেখত, যাতে সে নিজের জ্বর ভুলে না যায় এবং তাকে সবসময় মনে থাকে যে সে কোথা থেকে এসেছে। সঞ্জয়ও প্রায় সেই জিনিসগুলো দেখত এবং নিজের দায়িত্বের প্রতি আরও সজাগ হয়ে যেত। তারা জানত যে সাফল্যের ঘমণ্ড মানুষকে অন্ধ করে দেয়, তাই তারা নিজেদের সাদাসিধে জীবন কখনো ছাড়তে চায়নি। তাদের এই সাদাসিধে তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল। ধীরে ধীরে গ্রামে পানি, বিদ্যুৎ আর পাকা রাস্তার সুবিধা এসে গেল, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন লোকেদের চিন্তায় এসেছে। এখন মেয়েদের বোঝা মনে করা হতো না এবং বউদের লক্ষ্মীর রূপে সম্মানের চোখে দেখা হতো। সঞ্জয় আর মালিনী সামাজিক কুরীতির বিরুদ্ধে এক মৌন যুদ্ধ চালিয়ে রেখেছিল, যাতে তাদেরই জয় হচ্ছিল। কর্মেরই সুন্দর রূপ দেখে সবাই অবাক ছিল, কারণ যে খারাপ করেছিল সেও এখন পুরোপুরি ভালোর রাস্তা বেছে নিয়েছে। একদিন যখন সঞ্জয় নিজের সেবা থেকে অবসর নিল, সে আবার নিজের সেই ছোট গ্রামে থাকতে এলো। সে নিজের রুতবা পুরোপুরি ত্যাগ করেছে এবং এক সাধারণ কৃষকের মতো জীবনযাপন করতে লাগল। মালিনী তার সাথে খুব খুশি ছিল, কারণ তার কখনো ধনের লোভ ছিল না। তার তো শুধু নিজের সঞ্জয়ের সাথ চাইছিল। তারা দুজন রোজ সকালে স্কুলে যেত এবং শিশুদের সাথে সময় কাটাত। তাদের বুড়ো চোখে আজও সেই চমক ছিল যা 10 বছর আগে সেই নিমের নিচে ছিল। এই গল্পের বার্তা এটাই যে প্রেমের সেই শক্তি আছে যা বড় বড় পাহাড়কেও নত করতে পারে। মালিনীর চরিত্র ধৈর্য আর আত্মবলিদানের পরাকাষ্ঠা, আর সঞ্জয়ের চরিত্র কৃতজ্ঞতা আর নৈতিকতার প্রতীক। আজও সেই গ্রামের হাওয়ায় তাদের মহব্বত আর ত্যাগের কাহিনী গুঞ্জিত হয়। যে কেউ সেই রাস্তা দিয়ে গেলে সে সেই স্কুল আর সেই নিম গাছকে সম্মানের সাথে দেখে। এই গল্প শুধু এক ব্যক্তির নয়, বরং সংগ্রামী মানুষের। রাতের খামোশিতে যখন তারা টিমটিম করে, তখন মনে হয় যেন তারাও মালিনীর তপস্যাকে সালাম করছে। সঞ্জয় প্রায়ই বলে যে ইতিহাস বিজয়ীদের লেখা হয়, কিন্তু আসল বিজয়ী সেই যে নিজের হারকে অন্যদের জয়ে বদলে দিয়েছে। মালিনী শুধু মুচকি হাসি দিত এবং নিজের আঙুলের সেই পুরনো নিশানগুলো দেখত, যা এখন মুছে গিয়েছে, কিন্তু তাদের নিশান সমাজের হৃদয় চিরকালের জন্য অঙ্কিত হয়ে গিয়েছে। এটা প্রেম আর ন্যায়ের অমর গাথা। শেষ পর্যন্ত কর্ম নিজের কাজ পুরো করেছে এবং ন্যায়ের দেবী নিজের চোখ থেকে পট্টি সরিয়ে দিয়েছে। মালিনীর নাম এখন সেই গ্রামের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা হয়েছে। সঞ্জয় আর মালিনী একসাথে যে বাগিয়া লাগিয়েছিল, সেটা এখন ফুল আর ফল দিয়ে ভরে গিয়েছে। তাদের সাদাসিদে বড় বড় মহলের অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এই গল্প আমাদের শেখায় যে কখনো কাউকে তার পরিস্থিতি থেকে বিচার করা উচিত নয়।
কারণ সময় সবসময় একরকম থাকে না এবং সেটা বদলায়। জীবনের এই শেষ পড়াওয়ে সঞ্জয় মালিনীর কপাল চুমু খেয়ে বলল, শুক্রিয়া মালিনী, আমাকে এক ভালো মানুষ বানানোর জন্য। মালিনীর চোখে তৃপ্তির চোখের জল ছিল। সে অনুভব করল যে তার জীবন আজ পুরোপুরি সফল হয়ে গিয়েছে। তারা হাত ধরে সূর্যকে অস্ত যেতে দেখল, এটা জেনে যে কাল আবার এক নতুন আর উজ্জ্বল সকাল হবে। তাদের যাত্রা এখানে শেষ হয়নি, বরং এমন এক যাত্রা শুরু ছিল যা প্রজন্মের পর প্রজন্ম মানুষকে অনুপ্রাণিত করতে থাকবে। চিলচিল করা রোদে শুরু হওয়া সেই গল্প এখন এক শীতল আর সুখদ সন্ধ্যায় বদলে গিয়েছে। গোবরের সেই উপলগুলো, যা কখনো দারিদ্র্য আর অসহায়তার প্রতীক ছিল, এখন এক গৌরবশালী ইতিহাসের সোনালী স্মৃতি হয়ে গিয়েছে। মালিনী আর সঞ্জয়ের এই দাস্তান আসন্ন সময়ে প্রত্যেক সেই প্রেমিক আর সংগ্রামী মানুষের জন্য এক মশালের কাজ করবে, যে অন্ধকারে নিজের রাস্তা খুঁজছে। প্রেম অমর, ত্যাগ মহান আর কর্ম অটল। এটাই এই জীবনগাথার শেষ সত্য।